খুবই সুন্দর হয়েছে এবং তিনি মাদ্রাসার শিক্ষার অতীত সহ সবকিছু উপস্থাপন করেছেন। এই জন্য আমি স্যারকে মোবারকবাদ জানাই, ধন্যবাদ জানাই। এখানে মাদ্রাসা এমফিল পিএইচডি-ধারী মাদ্রাসা শিক্ষক ফোরামের সম্মানিত সভাপতি এবং নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ আছেন। আমাদের মাদ্রাসা পরিবারের সর্বোচ্চ অভিভাবক, আমাদের সকলের শ্রদ্ধাভাজন উস্তাদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার উপস্থিত আছেন। ইতিমধ্যে আমরা জানতে পেরেছি উপাচার্য জনাব শহীদুল ইসলাম সাহেব আছেন এবং সহ আলোচক বৃন্দ আছেন। আমি লম্বা না করে আমি মূল আলোচনায় যেতে চাই। বেসিক্যালি আমি তিনটি বিষয় কথা বলতে চাই। কিভাবে আমরা শ্রেণীকক্ষে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে আমি তিনটি ভাগে ভাগ করেছি। একটি হচ্ছে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো কি করতে পারি, আর একটি হচ্ছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, যে বিশ্ববিদ্যালয়ের আন্ডারে আমরা এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করি, ফাজিল কামিল মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি করতে পারে। আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে ছাত্ররা এই প্রতিষ্ঠানগুলোতে পড়ালেখা করে তাদের ফিউচার কি, তারা কি করতে পারে বা তাদের জন্য কি করণীয়। প্রথমে বিশ্ববিদ্যালয়ের ব্যাপারে আমার কয়েকটি পরামর্শ। আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে দেখি যে সেমিস্টার ভিত্তিক পড়ালেখা চালু আছে। আমি যতটুকু জানতে পারলাম যে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলোতে সেমিস্টার ভিত্তিক না হয়ে ইয়ারলি পরীক্ষা হয় এবং সেমিস্টার ভিত্তিক পাঠদান চালু থাকলে একটা সুবিধা হয়, প্রতি সেমিস্টারে একটা মিড টার্ম হবে আর সেমিস্টার এক্সাম হবে, তাতে উপস্থিতি বাড়বে এবং ক্লাসেরও গতি বাড়বে। 2 নম্বরে যে কাজটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করতে পারেন, এই সেমিস্টারের সাথে উপস্থিতির জন্য একটা মার্ক নির্ধারণ করা। যারা সেমিস্টার পরীক্ষা দিবে সাথে সাথে সেখানে একটা মার্কিং থাকবে উপস্থিতির জন্য। আরেকটা, সেমিস্টার শেষে বৃত্তির সিস্টেম চালু থাকতে পারে। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চালু আছে। সেমিস্টারে এত % রেজাল্ট পেলে তাকে বৃত্তি দেওয়া হবে। বৃত্তি চালু করলে তার সেমিস্টারের ক্লাসের প্রতি মনোযোগ বাড়বে, পরীক্ষায় ভালো করার মেন্টালিটি তৈরি হবে এবং সে বৃত্তি পাবে। বৃত্তি পেলে তার পড়ালেখার গতি বাড়বে। আরেকটি কাজ বিশ্ববিদ্যালয় করতে পারেন, সেখানে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এর জন্য নাম্বারিং করতে পারেন, যেমন বিএনসিসি, স্কাউট, গার্লস গাইড বা আদার্স কো কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলো আছে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেমিস্টারের সাথে সেটা যুক্ত করতে পারে। যে সমস্ত প্রতিষ্ঠান ইতিমধ্যে আমাদের প্রবন্ধকার বলেছেন অনেকগুলো প্রতিষ্ঠানে উপস্থিতি নিশ্চিত করতে পারছেন, তাদেরকে পুরস্কৃত করা এবং পাশাপাশি অন্য প্রতিষ্ঠানকেও বেশি উপস্থিতির ব্যাপারে উদ্বুদ্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নিতে পারেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরেকটি কাজ করতে পারেন, সারা বাংলাদেশে ফাজিল কামিল মাদ্রাসার শিক্ষকদেরকে নিয়ে সেমিনার, সিম্পোজিয়াম, শিক্ষক প্রশিক্ষণ, বিভিন্ন উপস্থিতির জন্য কর্মশালা, এই ধরনের বিভিন্ন কাজ নিতে পারেন। আমি এই পর্যন্ত যে কথাগুলো বললাম, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় কি কি পদক্ষেপ নিতে পারে। আমরা যারা প্রতিষ্ঠান পরিচালনা করছি, আমরা সেই প্রতিষ্ঠানগুলোতে কি কি কাজ করতে পারি সংক্ষেপে। আমাদের ক্লাসগুলো আকর্ষণীয় এবং প্রাণবন্ত করা, শ্রেণীকক্ষে বিভিন্ন অ্যাক্টিভিটিতে শিক্ষার্থীদের সক্রিয় রাখা, বিভিন্ন গ্রুপ ওয়ার্ক দেওয়া যেতে পারে, তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি বেসড পড়ালেখায়, যেমন তাদের ইনকোর্স, টিউটোরিয়াল বা এই ধরনের আরো বিভিন্ন কাজ হাতে নিতে পারে। এরপর উপস্থিতির জন্য তাদেরকে পুরস্কৃত করা, ছাত্রদেরকে পুরস্কার দেওয়া যেতে পারে, যে ক্লাসে সবচেয়ে বেশি উপস্থিত হবে তাকে পুরস্কৃত করা। শ্রেণীকক্ষের পরিবেশ, এখন আমরা জানি এসি কিন্তু এটা বিলাসিতা না, এটা এখন একটা প্রয়োজন। এত গরমের ভিতরে বাচ্চাদের ক্লাস করতে অসুবিধা, সবগুলো ক্লাসরুমকে এসি করা। বিশ্ববিদ্যালয়ে অনেক সুন্দর সুন্দর ক্লাসরুম ম্যানেজমেন্ট আছে, সেখানে এসি ক্লাসরুম করা যেতে পারে। এবং মাদ্রাসাগুলো একসময় আমরা জানি ব্রিটিশ পিরিয়ডে মাদ্রাসার দানে পরিচালিত হতো। এখন আমরা গভর্নমেন্টের উপর এত বেশি নির্ভর করছি, আমরা এলাকার মানুষদেরকে যদি ধরি, আমাদের ফাজিল কামিল ক্লাসরুমগুলো আপনারা একটু এসি করে দিবেন এবং সুন্দর ওয়েল ইকুইপমেন্ট করে দিবেন। এটা কিন্তু সম্ভব, অসম্ভব কিছু না, উদ্যোগ নিতে হবে। সমস্যা চিহ্নিত করে সমাধান করা, অভিভাবকদের সম্পৃক্ত করা, এটা আমাদের ডক্টর রিয়া সাহেবের কথা থেকেও আসছে। ডিজিটাল মনিটরিং,
আমরা কিন্তু আমাদের প্রতিষ্ঠানগুলোতে বাচ্চাদের ফিঙ্গারিং অথবা আপনার আইডি টাচ করে তারা ক্লাসে ঢুকবে। আপনি সাথে সাথে যেখানে থাকেন আপনার মোবাইলের সাথে যদি কানেক্টিং দেওয়া থাকে, আমাদের প্রিন্সিপালরা ক্লাসে না থাকলেও, অফিসে না থাকলেও উনি জানতে পারবেন ওনার কারা কারা আসছে। নিয়মিত অনুপ্রেরণামূলক বার্তা প্রেরণ, SMS দেওয়া দিতে পারে প্রতিদিন। বাচ্চাদের ফাজিল যতগুলো গ্রুপ থাকবে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, অনার্স ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার গ্রুপ থাকবে, গ্রুপে প্রতিদিন তাদেরকে মেসেজ দেওয়া এবং তাদেরকে উৎসাহিত করা। ক্লাসে বিশেষ আয়োজন করা, অন্য শিক্ষার্থীদেরকে দিয়ে উদ্বুদ্ধ করা, শিক্ষার্থীদের সুবিধা মতো ক্লাস টাইম নির্ধারণ। অনেক সময় বাচ্চাদের চাকরি করতে হয়, এটা ডেফিনেট, গরিব দেশ আমাদের। ক্লাস টাইমটা যদি ওদের সাথে আমরা আন্ডারস্ট্যান্ডিং করে নির্ধারণ করি, সেক্ষেত্রে এটা সুবিধাজনক হতে পারে। নিয়মিত ফিডব্যাক নেওয়া, মেন্টর শিক্ষার্থী সম্পর্ক, শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্কটা আগে দেখা গেছে শিক্ষক ধান কাটছে, ছাত্র ধানের আইলে গিয়ে দাঁড়ায় দেয়, মিজান মুঠিয়ার পড়ছে, নাহসরফ পড়ছে। শিক্ষার্থীদের সাথে শিক্ষকের সম্পর্ক আরো বিল্ড আপ করা, প্রেরণাদায়ক মেহমান দিয়ে বাচ্চাদেরকে মোটিভেশন করা, আর আবাসিক ব্যবস্থাপনা, এটা আমাদের প্রবন্ধকারের বিষয় থেকেও আসছে। আর বেসিক্যালি যে বাচ্চারা আমাদের ফাজিল কামিলে পড়ে তাদের জন্য আমরা কি করতে পারি, তাদের আফটার গ্রাজুয়েশন, আফটার ডিগ্রি তারা কি কাজ করতে পারে। এখানে আমি প্রতিষ্ঠানে আরেকটা কাজ করতে পারি, আমরা প্রতিষ্ঠানে তাদের জন্য খণ্ডকালীন চাকরি। আমার যতটুকু জানা ফাজিল কামিল অ্যাবসলিউটলি আলাদা কোনো প্রতিষ্ঠান নাই। ফাজিল কামিল মাদ্রাসাগুলো সংযুক্ত প্রতিষ্ঠান, সেখানে ইবতেদায়ী লেভেলে, সেকেন্ডারি লেভেলে তাদেরকে আমরা একটু খেদমত দিতে পারি, তাদেরকে পার্ট টাইম ক্লাস দিয়ে তাদেরকে বিভিন্নভাবে আমরা পোষাইতে পারি, লাইব্রেরিতে কাজ দিতে পারি, ল্যাবে কাজ দিতে পারি। বিদেশে কিন্তু বিশ্ববিদ্যালয়ের বাচ্চাদেরকে এরকম বিভিন্ন কাজ দেওয়া হয় প্রতিষ্ঠানে খণ্ডকালীন। আমার এক ছাত্র নর্থ সাউথ ইউনিভার্সিটিতে পড়ে, ওকে জিজ্ঞাসা করলাম তুমি ওখানে আর কি করো, বললো যে আমি তাদের ডেভেলপমেন্টে কাজ করি। ডেভেলপমেন্ট মানে যে তাদের হিসাব নিকাশ, বিল্ডিং টিলিং হচ্ছে, এগুলো আমরা দেখাশোনা করি। মান্থলি কত পাও? মান্থলি 40-50 হাজার টাকা উঠে। তা আমাদের ছাত্ররা মাদ্রাসায় কেন যাবে? তাকে আপনি বিভিন্ন কাজ দেন, মাদ্রাসায় তো অনেক কাজ করানো যেতে, এই কাজগুলো আমরা করতে পারি। আফটার গ্রাজুয়েশন তাদের জন্য আমরা যেটা করতে পারি, একটা হচ্ছে যেমন IBA থেকে পাশ করার আগে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা লাইনে দাঁড়ায় থাকে। সংক্ষেপ করার জন্য অনুরোধ করছি। আমি 1 মিনিটে শেষ করছি, 1 মিনিটে। আমরা একটা কাজ করতে পারি, আমরা মাদ্রাসায় যারা গ্রাজুয়েশন করবে তারা কোথায় কোথায় জবে যেতে পারে, তাদের সাথে আমরা একটা যোগাযোগ তৈরি করতে পারি আগে থেকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে বা বিভিন্ন ভাবে আমরা যোগাযোগ করতে পারি, তাদেরকে সেভাবে এঙ্গেজ করা। আর কি করতে পারি, তাদেরকে কর্মমুখী শিক্ষা দেওয়া, তাদেরকে কম্পিউটার শেখানো বা আদার্স কর্মমুখী যে শিক্ষাগুলো আছে সেগুলো দেওয়া। খণ্ডকালীন চাকরির ব্যবস্থা করতে পারি আমরা, সরকারি বেসরকারি বিভিন্ন জায়গায় তাদের জন্য জব ফ্যাসিলিটি তৈরি করতে পারি। তারপরে আরেকটা উদ্যোগ নেওয়া হয়েছে, আমি যতটুকু জানি, সার্কুলারে প্রত্যেক জায়গায় ফাজিল কামিল ডিগ্রি উল্লেখ করে সার্কুলার দেওয়া। আমাদের দেশে ফার্স্ট ক্লাস জব আছে, সেকেন্ড ক্লাস জব আছে, থার্ড ক্লাস জব আছে, বিভিন্ন জব আছে, সরকারি গ্যাজেটেড জব আছে। সেই জবগুলোতে আমাদের বাচ্চারা যেন যেতে পারে সে ব্যবস্থা আমরা করতে পারি। সর্বশেষ আমি যে কথাটা বলবো, যে পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে ইসলামী আরব বিশ্ববিদ্যালয় MOU করা এবং আমাদের ফাজিল কামিল পড়ে বাচ্চারা যেন অনায়াসে ফাজিল করে, এখন যেরকম অনার্স করে তারা যে কোনো জায়গায় চলে যেতে পারে, সেটার জন্য প্রয়োজনে আরবদের সাথে একটা চুক্তি করা যেতে পারে, আরবি তারা কি শিখে যাবে সেই ধরনের দাওরা আমরা করতে পারি। অথবা এখন যে IELTS করছে এই স্টাইলে কি করানো যায়, প্লেসমেন্ট টেস্ট, সেগুলো আমরা তাদের জন্য অ্যারেঞ্জমেন্ট করতে পারি। আমার মনে হয় আমরা 3টা জায়গা থেকে যদি প্যারালাল অ্যাড্রেস করি, একটা হচ্ছে প্রতিষ্ঠান উদ্যোগ নেওয়া, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ উদ্যোগ নেওয়া, আর একটা হচ্ছে আফটার ডিগ্রি তারা যেন চাকরির সুযোগ সুবিধা পায়। এই 3টা জিনিসকে যদি আমরা সমন্বিত করতে পারি, আমার দৃঢ় বিশ্বাস আমরা ক্লাসরুমে আবার সুন্দর পরিবেশ পাবো। সর্বোপরি কথা যেটা, মাদ্রাসার ছাত্রদেরকে দিন শিক্ষার ব্যাপারে উদ্বুদ্ধ করা। এক সময় মাদ্রাসার ছাত্র কোনো চাকরি পেত না, ব্রিটিশ আমলে তারা অনেক অবহেলিত ছিল, বঞ্চিত ছিল, কিন্তু তারা তো মাদ্রাসায় পড়ালেখা করছে ইমান রক্ষার তাগিদে। আমার মনে হয় এই বিষয়টা অনেক বেশি গুরুত্ব দিয়ে ছাত্রদেরকে বোঝানো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমার কথা শোনার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ, এবং এই সুন্দর আয়োজনে আমি উপস্থিত থাকতে পেরে নিজেকে গর্বিত মনে করছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান ফাদিলাতুল উস্তাজ ডক্টর আব্দুল্লাহ মামুন, যিনি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন শিক্ষা পরিবারের মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান। প্রাইভেট প্রতিষ্ঠানগুলির অন্যতম প্রাইভেট মাদ্রাসাগুলির একটি যে পাইওনিয়ার প্রতিষ্ঠান তানজিমুল উম্মাহ, সেখান থেকে স্যার এসেছেন। আমরা
আমাদের ফোরামের পক্ষ থেকে স্যারকে কৃতজ্ঞতা জানাচ্ছি। প্রিয় সুধী, আমরা এ পর্যায়ে আমাদের প্যানেলে মাননীয় অতিথিবর্গ যারা রয়েছেন তাদের নাম আমি ঘোষণা করছি, আপনারা দয়া করে তৈরি থাকবেন। এ পর্যায়ে আমি আমাদের প্যানেল থেকে সিরাজুল মনির, আমি ওনার আইডি চেক করেছি, ওনাকে আইডিতে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না। সিরাজুল মনির, যদি আপনি থেকে থাকেন তাহলে আপনি মিউট করে কথা বলবেন, আদারওয়াইজ আমরা আমাদের আরেকজন আলিম বিশিষ্ট ইসলামিক কলামিস্ট আমাদের মুফতি মাওলানা আব্দুল্লাহ শেখ, বাংলাদেশের প্রথিত দ্বীনি প্রতিষ্ঠান দারুল জাসিয়া বিল মাদ্রাসা সম্মানিত হেড মুহাদ্দিস মাওলানা আব্দুল লতিফ শেখ মহোদয়ের কাছে চলে যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। শুরু করতে পারি? জি জি, তাফাদ্দাল ইয়া উস্তাদ, তাফাদ্দাল। আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহিল হাদিন ওয়া আসহাবিহিল মুহতাদিন ওয়া আলা উলামাই উম্মতিহি আজমাইন। ওয়া বাদ। এমফি পিএইচডি ডিগ্রিধারী মাদ্রাসা শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত জাতীয় সেমিনার আলিয়া মাদ্রাসা শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণ কৌশল শীর্ষক এই সেমিনারের সম্মানিত সভাপতি, প্রবন্ধ উপস্থাপক, প্রধান অতিথি প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার, মাননীয় ভিসি মহোদয়, বিশেষ অতিথি প্রফেসর ডক্টর আবু জফর খান, প্রফেসর মাহমুদুল হক স্যার জন্য এমফিল পিএইচডি ডিগ্রিধারী শিক্ষক ফোরামকে ধন্যবাদ জানাচ্ছি। সুপ্রিয় সুধী, আজকে খুবই আনন্দ এবং দুঃখ দুটি লাগতেছে। আনন্দ এজন্য যে আমরা আমাদের শিক্ষার্থীদের অনুপস্থিতির বিষয়ে আমরা সচেতন হতে পেরেছি এবং আমরা একটা জাতীয় পর্যায়ে সেমিনার করতে পারছি। এজন্য সুন্দর প্রবন্ধ উপস্থাপন করার জন্য তার প্রবন্ধটি এতই জামে মানে হয়েছে যে তারপরে আর আসলে কথা বলার সুযোগ নেই। তারপরেও আমরা কিছু কথা যেগুলো আমাদের অভিজ্ঞতার আলোকে আমরা কিছু বলতে পারবো ইনশাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলিয়া মাদ্রাসায় একসময় ছাত্র শিক্ষক সকলেই ক্লাসে আসতো। আমি যখন গ্রামের মাদ্রাসায় পড়েছি তখনও দেখেছি ভরপুর ক্লাসে, কিন্তু আমার সেই গ্রামের মাদ্রাসায় এখন আমি যাই, যখন দেখতে যাই তখন দেখি ছাত্র নেই। তো এটার অনেক কারণ আছে। ওই সময় আমাদের মাদ্রাসায়ও গোপালগঞ্জের একটি মাদ্রাসা, সেখানেও ছাত্রাবাস ছিল, এখন সেখানে ছাত্রাবাস নেই। এভাবে নানা কারণে যেগুলো আমাদের প্রবন্ধকর উপস্থাপন করেছেন, উল্লেখ করেছেন যে আমাদের ছাত্র নাই কেন। আমাদের আসলে প্রতিষ্ঠান প্রধান যারা আছেন তাদের উচিত শিক্ষকদেরকে নিয়ে, গার্জিয়ানদেরকে নিয়ে পরামর্শ করে কারণগুলো খুঁজে বের করা। আমরা অনেক সময় নানা প্রস্তাব দেই, কিন্তু কারণ খুঁজে সেগুলো সমাধান করার চেষ্টা করি না, অথবা আমরা মনে করি এটা আমার কাজ না, আমি সরকারের এমপিও পাচ্ছি, আমি সরকারি বেতন পাচ্ছি, আমার কি। এজন্য আমরা কিন্তু দেখি যে সরকারি মাদ্রাসায় ছাত্র নাই বললেই চলে। একসময় ঢাকা আলিয়ায় ভর্তির জন্য লাইন দেওয়া লাগতো, ছাত্ররা ক্লাস করতো। আমি নিজেও মাদ্রাসা আলিয়া ঢাকায় পড়েছি, কামিলে আমি নিজে ক্লাসও করেছি। তখন দেখেছি ভরপুর ছাত্র। এখন ছাত্র খুঁজে পাওয়া যায় না পরীক্ষার সময় ছাড়া। আবার যেগুলো এমপিওভুক্ত মাদ্রাসা, সেখানে গ্রামের মাদ্রাসাগুলোর অবস্থা খুবই খারাপ। অথচ একই সাথে ভালো ভালো স্কুলে, রেসিডেন্সিয়াল স্কুলগুলোতে এবং কমি মাদ্রাসাতে আমরা ছাত্রের অভাব দেখি না, এবং সেখানে ছাত্ররা নিয়মিত ক্লাস করে। তো আমরা যারা মাদ্রাসার দায়িত্বশীল আছি অথবা প্রিন্সিপাল আছি, আমরা যদি চিন্তা করি যে আমাদের এবং তাদের মধ্যে কি তফাৎ, একটি কমি মাদ্রাসায় কেন ছাত্র থাকে, কেন ক্লাস করে, এবং আমাদের আলিয়া মাদ্রাসায় কেন ক্লাস করে না, একটা নুরানি মাদ্রাসায় কেন ছাত্র ভরপুর থাকে প্রতিটি ক্লাসে, আমার ইবতেদায়ী সেকশনে কেন ছাত্র আসে না, এই কেনার উত্তরগুলো যদি আমরা খুঁজতে ব্যবস্থা নেই তাহলেই কিন্তু সম্ভব ছাত্র উপস্থিত করা। একটা হচ্ছে যে আমাদের সেই আকর্ষণ, ছাত্রকে আকর্ষণ করার মধ্যে কিছু নেই। আমার শিক্ষকেরও নেই নিত্য নতুন সুন্দর কলা কৌশলে পাঠদান করা, পাঠদানকে আকর্ষণীয় করা, ছাত্রদের খোরাক যোগানো। বিশেষ করে আমাদের শিক্ষকদের লেখাপড়া না করতে করতে এমন অভ্যাস হয়ে গেছে যে আমরা ওই ছাত্র জামানায় যা শিখেছি সেটি প্রতিদিন চালাই। ফলে মেধাবী ছাত্ররা আগ্রহ হারিয়ে ফেলে যে ওস্তাদের কাছে কিছু পাওয়া যায় না। আর এখন ডিজিটাল যুগে তো ছাত্ররা নিজেরাই লেখাপড়া করতে পারে মোবাইল থেকে, বিভিন্ন এআই এর মাধ্যমে। ফলে তারা
টিচারের কাছে গিয়ে যদি নতুন কিছু না পায় তারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলে। এই জন্য ভালো শিক্ষক যখন নিয়োগ দিতে হবে সেটা সরকারের কর্তব্য, আর আমাদেরও কর্তব্য হচ্ছে যে আমরা নিজেরা যারা শিক্ষক আছি আমরা যদি আমাদের প্রতিষ্ঠানগুলোকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে হচ্ছে আমাদেরকে মোতালা করতে হবে এবং সুন্দর পাঠদানের মাধ্যমে ছাত্রদের আকৃষ্ট করতে হবে। যদি আমরা দেখেছি ছাত্র জামানায় যে সমস্ত শিক্ষক ভালো পড়াতেন তাদের ক্লাসে কেউ অনুপস্থিত থাকতো না, অসুস্থ হয়েও আমরা ক্লাসে এসেছি, জ্বর নিয়েও ক্লাসে এসেছি, কারণ ওই উস্তাদ খুব ভালো পড়ায়, তার ক্লাসটা মিস হওয়াকে আমরা মিস মনে করতাম, হারে একটা দিন ছুটে গেল। কিন্তু যে উস্তাদের ক্লাসে মন বসতো না, সে গোজামিল দিত, আমরা দেখেছি যে সেখানে অনেকে প্রতিষ্ঠানের নিয়ম শৃঙ্খলার ভয়ে উপস্থিত থাকতো, অনেকে আবার ফাঁকি দিত। এই ফাঁকিটা নানা কারণে হয়, অনেক সময় ছাত্রের নিজের কারণে হয়। তখন ছাত্রকে আমরা যদি একটু মোটিভেশন দেই, উৎসাহিত করি, মূলত নিয়তটা যদি আমরা ঠিক রাখি যে মাদ্রাসা আমরা কেন পড়াশোনা করব, এই নিয়তের ক্ষেত্রে আমাদের সবচেয়ে বড় দুর্বলতা। ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমরা হাদিসটা পড়ি কিন্তু এর আমল কিন্তু আমরা করি না। একজন মাদ্রাসায় যে পড়বে তার মূল উদ্দেশ্য কিন্তু হবে আলেম হওয়া। মাদ্রাসায় যে পড়বে তার মূল উদ্দেশ্য যদি আলেম হওয়া হয় তাহলে সে দাখিল আলিমে যেমন উপস্থিত থাকে ফাজিল কামিলে অবশ্যই উপস্থিত থাকতে হবে। করতে পারি না আকর্ষণীয় ভাবে। আর হচ্ছে আমাদের শিক্ষার্থীরাও ছাত্রদের বিশেষ করে বিশ্ববিদ্যালয় লেভেলে ফাজিল কামিল লেভেলে সেশন জট থাকে। ইদানিং আমাদের আরবি বিশ্ববিদ্যালয়ের মহতারাম ভিসি মহোদয়ের উদ্যোগে এই সেশন জট অনেকটা কাটতে শুরু করেছে। একবার পরীক্ষা নেওয়া শেষ হয়েছে, আবার আমরা শুনতেছি পরীক্ষা নেবে। এতে ছাত্রদের মাঝে কিন্তু একটা শেষ হয়ে যেত। এজন্য ছাত্ররা দেখা যেত অনেকেই ফাজিলে ক্লাস করতো, আমরা নিজেরাও করেছি, আমাদের ছাত্রদেরকে আমরা করিয়েছি যখন বিশ্ববিদ্যালয়ের অধীনে যায় নাই, মাদ্রাসা বোর্ডের অধীনে ছিল। তো বিশ্ববিদ্যালয়ের অধীনে গিয়ে যাওয়ার পরে এই সমস্যাগুলো কেন আসলো? আসলে আমি ইনশাআল্লাহ শেষ করে দিচ্ছি। এই জন্য আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছি আমাদের যেই কাজটা করতে হবে কিছু প্রস্তাবনা দিয়ে আমি শেষ করতে চাই। 1 নম্বর হলো ছাত্রাবাসটাকে আবশ্যিক করতে হবে, যে প্রত্যেক প্রতিষ্ঠানে ছাত্রাবাস করতে। আমরা দেখি ছাত্রাবাস থাকলে সেই ছাত্রগুলো কমপক্ষে উপস্থিত থাকে। ছাত্রদের আকর্ষণ করার জন্য ভালো শিক্ষক নিয়োগ দেওয়া, ভালো পাঠদান করা এবং তারা যারা অনুপস্থিত থাকে তাদের একটু খোঁজ নেওয়া, তাদের মেসেজ করা, তাদের গার্জিয়ানকে ফোন করা, গার্জিয়ানকে ডাকা, প্রয়োজনে শাস্তির ব্যবস্থা করা, প্রয়োজনে নাম কাটা বা যেভাবে তাহজিব তাদেরকে সাবধান করা যায় সেই জন্য চেষ্টা করা, তাদের উৎসাহিত করা, তাদের হচ্ছে বিশেষ করে গার্জিয়ানকে যদি এর সাথে যুক্ত করা যায় এবং সরকার যদি একটু উদ্যোগ নেয় যে ফর্ম নির্দিষ্ট সংখ্যক পার্সেন্টে যদি উপস্থিত না থাকে তাহলে ফর্ম ফিল আপ করতে পারবেন না, পরীক্ষা দিতে পারবে না, যেগুলো বিশ্ববিদ্যালয় বোর্ড করতে পারে, সেটাও কিন্তু অনেকটা সহযোগিতা হয়। সব মিলে কথা হলো বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা বোর্ড, সরকার, আমার আবাসিক, আমার অভিভাবক, আমার অধ্যক্ষ, শিক্ষক নিজে এবং ছাত্র সবাই মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে মাদ্রাসার এই যে ক্রান্তি লগ্ন চলছে এটা থেকে আমরা উদ্ধার হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কবুল করুন, আজকের এই সেমিনারকে কবুল করুন, যারা উদ্যোগ নিয়েছেন তাদের উদ্যোগকে কবুল করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহু খাইরান আমাদের মুহতারাম মুফতি আব্দুল লতিফ শেখ হাফিজাহুল্লাহ আপনাদের চমৎকার দালিলিক আলোচনা নিয়ে আসার জন্য। প্রিয় সুধী, আমরা আমাদের সম্মানিত মেহমানদের উদ্দেশ্যে বিনীতভাবে আরজ করতে চাই, আমাদের প্যানেল বেশ লম্বা, যেখানে আমাদেরকে যথাসময় শেষ করার জন্য আমাদেরকে সময়ের দিকে খেয়াল রাখার জন্য বিনীত অনুরোধ করছি। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের আজকের আয়োজনে আমরা স্বাগত জানাচ্ছি। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম পাঠান, তিনি ডাইরেক্টর নাইমের পরিচালক মহোদয়। আমরা স্যারকে আমাদের আজকে আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় সুধী, আমরা এ পর্যায়ে আলোচনা শোনার জন্য বিনীতভাবে অনুরোধ করছি শাহজালালের সিলেট শাহজালাল জামিয়া এর সম্মানিত অধ্যক্ষ মহোদয় মাওলানা লুৎফুর রহমান হুমায়দি হাফিজাহুল্লাহকে এই মুহূর্তে আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। স্যার একটু আনমিউট করে কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেটা আমাকে শুনতে পাচ্ছে?
যে শোনা যাচ্ছে উস্তাদ সাফাদ্দান। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। এমফিল এবং পিএইচডিধারী সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মোবারক মাদ্রাসা শিক্ষা বিষয়ক সেমিনারের সম্মানিত সভাপতি, সম্মানিত সঞ্চালক, সম্মানিত প্রবন্ধ উপস্থাপক এবং আজকের এই সেমিনারের সম্মানিত প্রধান অতিথি, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শামসুল আলম, অন্যান্য অতিথিবৃন্দ, সম্মানিত উপস্থিতি, আমরা অত্যন্ত সুন্দরভাবে বাংলাদেশের মাদ্রাসা সমূহে ক্লাসের শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের কৌশল সম্পর্কে এবং কেন উপস্থিত হচ্ছে না এর কারণ সম্পর্কে আমরা একটা সমৃদ্ধ প্রবন্ধ আমরা ইতিমধ্যে উপস্থাপন করা হয়েছে। সব বিষয় চলে এসেছে এই প্রবন্ধের মাধ্যমে, যেটা উপস্থাপন করেছেন মাদ্রাসা শিক্ষা বোর্ডের সম্মানিত কারিকুলাম বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর হেদায়েতুল্লাহ। তো আমি এই বিষয়ে সংক্ষিপ্ত কিছু তুলে ধরতে চাই। এটা হচ্ছে আমাদের মাদ্রাসায় ক্লাসে অনুপস্থিত অন্যতম একটা কারণ হচ্ছে যে আমাদের সাধারণ বিশ্ববিদ্যালয়মুখী শিক্ষা গ্রহণের প্রবণতা এবং সাধারণ শিক্ষার স্কুল কলেজের পাশাপাশি আমাদের মাদ্রাসাগুলোকে সেইভাবে আধুনিকায়ন করা থেকে আমরা বিমুখ হয়ে রয়েছি। যে সমস্ত কথাগুলো বলা হয়, উপদেষ্টা হয়, সেগুলো বাস্তবায়ন করবে কি? সেগুলো অনেকটাই বাস্তবায়ন করতে হবে আমাদের অধ্যক্ষবৃন্দকে, শিক্ষকবৃন্দকে। তো অনেক ক্ষেত্রে আমরা আমাদের বেতন ভাতা পাচ্ছি, আমাদের চাকরি ঠিক আছে, অনেক ক্ষেত্রে আমরা আমাদের প্রতিষ্ঠানগুলোকে আধুনিকায়ন করা, প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নত করা, প্রতিষ্ঠানকে শারীরিকভাবে সুন্দর করে আকর্ষণীয় করে গড়ে তোলার ক্ষেত্রে আমরা কিন্তু পিছিয়ে রয়েছি। এরপরে আমাদের মাদ্রাসা সমূহের ফাজিল কামিলে ক্লাস না হওয়ার অনেকগুলো কারণ একটা হচ্ছে আর্থসামাজিক প্রেক্ষাপটে ছাত্রদের চাকরি করার প্রবণতা। আজকে পশ্চিমা বিশ্বেও ছাত্ররা ইন্টারনেটের উপর থেকে চাকরি করে ক্লাস করে। অনেক ছাত্রই আজকে ফাজিল কামিলে করে বিভিন্ন পার্ট টাইম জব করে, ব্যাংকে জব করে, বিভিন্ন মসজিদ মাদ্রাসায় জব করে, এই জন্য তারা আসলে অনেক সময় ক্লাস করতে পারে না। বিশেষ করে আগেকার যুগে বা বর্তমান পরিমাত্রায়ও ছাত্ররা দৌড়া দিচ্ছে, ক্লাস করতেছে, আলিম হচ্ছে, কিন্তু মাদ্রাসা আমাদের মাদ্রাসাগুলো তো এরকম আগে ছিল, ছাত্ররা ফাজিল কামিলে, হেদায়া, রোলানোয়ার, মিশকাত, এই সমস্ত বড় বড় কিতাব কাঁধে নিয়ে ক্লাসে আসতেন। আমরাও দেখেছি, আমরাও এসেছি। তো আজকাল এই ধরনের যে ইলমে দ্বীন শিক্ষা করে আলেম হবে এবং ইলমে নূর দ্বারা এই সমাজকে আলোকিত করবে, এই ধরনের মানসিকতা সম্পন্ন ছাত্র গড়ে তোলার ক্ষেত্রে আমাদের শিক্ষকদের ব্যর্থতা। আমরা শিক্ষকরা ছাত্রদেরকে সেই পরিমাণ মোটিভেশন করতে পারছি না। আমাদের ব্যক্তিত্বকে, আমাদের আমলকে, আমাদের চরিত্রকে ইলম দিয়ে, দ্বীন দিয়ে, খুদাবীতি দিয়ে সমৃদ্ধ করে, সুষমাপূর্ণ করে ছাত্রদের সামনে উপস্থাপন করতে পারছে না বলে আমাদের ছাত্ররা ইলমে দ্বীনের মর্যাদা, গুরুত্ব সম্পর্কে সেইভাবে ওয়াকিবহাল হচ্ছে না এবং ইলমে দ্বীন শিক্ষা অর্জনের সেই প্রেরণা তারা পাচ্ছে না বলে আজকে তারা ফাজিল কামিলে সেভাবে ক্লাস করে ইলম গ্রহণ করার মানসিকতা হারিয়ে ফেলেছে। এজন্য আমাদের মূল সমস্যা হচ্ছে আমি বলবো আমাদের শিক্ষকদের মধ্যে। আজকাল দেখবেন বিভিন্ন শিক্ষক সমিতির, আমি এটা মন্দ বলছি, শিক্ষক সমিতির ইয়েতে কোরআনে দেখা যায় যে আমরা আমাদের বেতন, সুযোগ সুবিধা নিয়ে বিভিন্ন ব্যাপারে যত ধরনের আলোচনা করি, যত ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করি, এর 10 ভাগের একও কিন্তু আমরা আমাদের প্রতিষ্ঠানকে সুন্দর করার ক্ষেত্রে, আমাদের ছাত্রদেরকে মোটিভেট করে ইলমের দ্বীন শিক্ষা দেওয়ার এই মানসিকতা, এই ক্ষেত্রে আমরা কলাকৌশল নিয়ে কিন্তু আমরা আলোচনা খুব কম করি। এটা যত বেশি আমরা বৃদ্ধি করব, আমাদের মোটিভেশন বৃদ্ধি করব, এভাবে ক্রমান্বয়ে নাসিহার মাধ্যমে, দৃষ্টি আকর্ষণের মাধ্যমে এবং বিভিন্ন যে আলোচনা আসছে, বিভিন্ন বড় বড় আলিমের দ্বীন এনে তাদেরকে নাসিহা দেওয়ার মাধ্যমে, দার্স দেওয়ার মাধ্যমে আপনাদেরকে মোটিভেশন করে ইলমুখী করতে হবে, ক্লাস করতে হবে। এরপরে প্রতিষ্ঠানের ইলমি পরিবেশ এবং লাইব্রেরিকে সমৃদ্ধ করতে হবে। ছাত্ররা ইলমের পরিবেশ পায়, লাইব্রেরিতে ভালো ভালো কিতাব পায়, সে কিতাব চর্চা করে সেখানে একটা সুযোগ সে পায়, এভাবে ইলমি চর্চা করার সুযোগ লাভ করে তাদের কাজ করতে হবে। এবং আমাদের
সম্মানিত শিক্ষক বৃন্দকে, প্রভাষক বৃন্দকে আমাদের সেই যে মানদাতা আমলের দার্সের পেটা, সেই মানদাতা আমলের চলাফেরা এগুলো দূর করার জন্য আমাদেরকে নিয়মিত উন্নত প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে, যেটা ইসলাম বিশ্ববিদ্যালয় চালু করেছেন বা নায়ামের মাধ্যমে হচ্ছে। এগুলাকে আরো সমৃদ্ধ এবং আরো উপযোগী করে করতে হবে এবং সবাইকে আওতায় নিয়ে আসার চেষ্টা করতে হবে। এবং এরপর হচ্ছে মাদ্রাসা সমূহের পাঠ্য বইয়ের পাশাপাশি বিভিন্ন সহপাঠ্যক্রমিক কার্যক্রম, আরবি ভাষা ক্লাব করা, ইংরেজি ভাষা ক্লাব করা, বক্তৃতা, বিতর্ক, বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, আরবি ওয়ার্ড, ইংরেজি ওয়ার্ডের বিভিন্ন প্রতিযোগিতা, এগুলোর মাধ্যমে চেষ্টা করতে হবে। আমি সংক্ষেপ করছি। এবং আরো বিশ্বে মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীদেরকে তারা সেখানে পড়ে আরো বিশ্বে চাকরি পায়, সেজন্য সেখানে কূটনৈতিক যোগাযোগটা বৃদ্ধি করতে হবে। এবং আরো বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মাদ্রাসা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে সুগম করার জন্য সেখানেও এবং সম্মানজনক কর্মসংস্থানের জন্য সেখানে কূটনৈতিক কৌশলকে জোরদার করার চেষ্টা করতে হবে। সর্বোপরি সবাই মিলে আমরা যদি ইলমের দ্বীনের বাগানগুলোকে ইলমের দ্বীনে সুসজ্জিত করে আমরা ইলমের একটা আবহ, একটা ইলমি পরিবেশ তৈরি করতে পারি, তাহলে আমরা আশা করি আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ইনশাআল্লাহ আমাদের ছাত্ররা আবারও এই মাদ্রাসার ক্লাসে ফিরে আসবে, ফাজিল কামিল সমৃদ্ধ হয়ে ছাত্ররা ফাজিল কামিলে ক্লাস করে আলিমের দ্বীন হিসাবে দাঁড়িয়ে আল্লাহ সামনে গড়ে তোলার চেষ্টা করবে। আল্লাহ পাক আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকুমুল্লাহ খাইরান ফাদিলাতুল উস্তাজ হুমায়দি হাফিজাহুল্লাহ, যিনি যুক্ত হয়েছিলেন সিলেট থেকে। সাধারণ কিছু উপস্থাপনা, কিছু পরামর্শ দিয়েছেন। উস্তাজকে আল্লাহ তাআলা কবুল করুন, আমাদেরকে সেই অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করুন। প্রিয় সুধী, সম্মানিত আসসাতিজে কেরাম, আমরা এ পর্যায়ে আমাদের প্যানেল থেকে আরেকজন উস্তাজুল আসাতিজার দরবারে চলে যেতে চাই। আমরা এ পর্যায়ে আহ্বান করছি আমাদের বাংলাদেশের অন্যতম বিখ্যাত দ্বীনী প্রতিষ্ঠান আমিরুল মিল্লাত কামিল মাদ্রাসার সম্মানিত অধ্যক্ষ মহোদয় অধ্যাপক ডক্টর আবু ইউসুফ খান হাফিজাহুল্লাহ, উস্তাদকে আলোচনা নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি। না থাকলে উস্তাদ আমাদের মধ্যে কি শুনতে পাচ্ছেন? আমরা খুব সম্ভবত ওনাকে কানেক্ট করতে পারিনি। আমরা এ পর্যায়ে চলে যেতে চাই আমরা উস্তাদ যখন যুক্ত হবে আমরা ইনশাআল্লাহ উস্তাদকে ডেকে নিব। আমরা এ পর্যায়ে আহ্বান করছি ডক্টর মোহাম্মদ আতাউর রহমান, অধ্যাপক ও বিভাগীয় প্রধান, সরকারি কবি নজরুল কলেজ, ঢাকা। আমাদের মাঝে এ পর্যায়ে কথা নিয়ে আসছেন ডক্টর মোহাম্মদ আতাউর রহমান। আমরা দুঃখিত, আমরা খুব সম্ভবত এখনো আমরা যুক্ত হয়েছিলেন সামহাও এই মুহূর্তে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি না। আমাদের সাথে যুক্ত হয়েছেন আমাদের আজকের অন্যতম প্রধান অতিথি, আমাদের আজকের বিশেষ অতিথি আমাদের ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য
প্রফেসর ডক্টর আব্দুল জাফর খান, আমরা স্যারকে আমাদের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। প্রিয় সুধী, আমরা এই পর্যায়ে আমরা চলে যেতে চাই ডক্টর মোহাম্মদ আতিকুল ইসলাম পাঠান, যিনি নাইমের ডাইরেক্টর হিসেবে কাজ করছেন। আমরা ডক্টর আতিকুল ইসলাম পাঠান, স্যার দয়া করে আনমিউট করে কথা বলবেন। প্রিয় উপস্থিতি, আমরা দুঃখ প্রকাশ করছি, আমরা আমাদের প্যানেলের আমাদের সম্মানিত মেহমানবর্গ, আমরা দুটো রেড ছিলেন, তাদের সাথে আমাদের কথা হচ্ছিল, যোগাযোগ হচ্ছিল, বিভিন্ন কারণে ওনারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত নেই। ইনশাআল্লাহ যখনই যুক্ত হবেন তাদেরকে আমরা সুযোগ দিব ইনশাআল্লাহ। আমরা এ পর্যায়ে আমাদের সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার কি আছেন? সাইফুল ইসলাম সিদ্দিকী স্যার, আমি দেখেছিলাম সিদ্দিকী স্যার আছেন। আমি আছি স্যার। জি, আমরা এ পর্যায়ে আমরা কিছুটা ক্রনোলজিক্যাল অর্ডারে রদবদল করে আমরা এ পর্যায়ে আমাদের সম্মানিত আমাদের সকলের সুপরিচিত উস্তাদুল আসাতিজা, আমাদের ইসলামী বিশ্ববিদ্যালয়ের চেয়ার সম্মানিত অধ্যাপক ডক্টর প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সিদ্দিকী স্যারকে কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল মুস্তাফা, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমফিল পিএইচডি ডিগ্রি মাদ্রাসা শিক্ষক ফোরাম কর্তৃক আয়োজিত আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের শ্রেণীর পক্ষে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণের কৌশল শীর্ষক জাতীয় সেমিনারে সম্মানিত পরিচালক, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সঞ্চালক এবং ভিউয়ার্সগণ, আজকের বিষয়টি অত্যন্ত যুগোপযোগী। বিষয়টির প্রতি দেশ জাতি সরকারের সদয় দৃষ্টি আকর্ষণ করছি। আজ এই মাদ্রাসার কান্তি মাদ্রাসাগুলি যেভাবে চলছে তাতে অদূর ভবিষ্যতে মাদ্রাসা সরকারকে বন্ধ করতে হবে না। এমনি খোদা না করুন, আস্তে আস্তে মাদ্রাসাগুলো রূপ পেতে থাকবে। এর প্রধান কারণ হিসেবে আমরা দেখতে পাচ্ছি মাদ্রাসায় শিক্ষার্থীদের আশঙ্কাজনক হারে অনুপস্থিতি। এর আমি দুটো কারণ মেনে নিয়ে চিহ্নিত করতে চাই। এক নম্বর হলো, আমাদের দেশের শিক্ষা ব্যবস্থায় সাধারণ শিক্ষায় স্তরগুলো আলাদা আলাদা প্রতিষ্ঠানে বিভক্ত। প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিগ্রি এবং বিশ্ববিদ্যালয়।